মোটরসাইকেল রিভিউয়ার হিসেবে আপনার যে ক্রেডিবিলিটি ওটা নষ্ট করার খুব সিম্পল একটা ওয়ে আছে। সেটা হচ্ছে ফার্স্টে একটা মোটরসাইকেলের হচ্ছে পাবলিকলি ডিফেন্ড করেন, দেন হচ্ছে ওইটা নিজে কিনেন আর একটু ওয়েট করেন। আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এর যে ফাইনাল ওয়ার্ডটা সেটা আপনার মোটরসাইকেলটা হচ্ছে বলবে, বিকজ আপনার যে নিজের কথা সেটার উপর আপনার মোটরসাইকেল যেটা বলতেছে সেটাই সবসময় হচ্ছে ভ্যালু বেশি পাবে। 1.5 বছর আগে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ডিড। যখন হায়ার সিসি মোটরসাইকেলগুলো ফার্স্ট বাংলাদেশে আসা শুরু করলো, আমি অ্যাকচুয়ালি জিক্সার 250টা কনসিডার করতেছিলাম। তারপর হঠাৎ করে সিএফ মোটর 300 অ্যাসেটটা আসলো অ্যান্ড ইমিডিয়েটলি একটা প্রবলেম হচ্ছে নোটিস করলাম। সেটা মোটরসাইকেলটাই নিয়ে না, রাদার দ্য রেপুটেশন সারাউন্ডিং ইট। অনলাইনে একটা ন্যারেটিভ হচ্ছে কিছু মানুষ সরাচ্ছিল যে সিএফ মোটো তাদের পুরনো যে 300 অ্যাসার মডেলগুলো আছে ওগুলো আমাদের বাংলাদেশে নিয়ে ডাম্প করে রাখছে। কন্টেন্ট ক্রিয়েটর্সরাও হচ্ছে সেম ন্যারেটিভটা রিপিট করলো, আর আমরা মানুষরা যারা আছে এগুলো শেয়ার করা শুরু করলাম। সো বাংলাদেশের যে সিএফ এর রেপুটেশনটা সেটা ভুল দিকে যাওয়া শুরু করছিল। আর বেশ কয়েক সপ্তাহ খেয়াল করার পরে দেখলাম সিএফ মোটো বাংলাদেশ এই জিনিসটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য কোনো উদ্যোগই নেয়নি। প্রথমে যেটা করলাম, যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো এই ভুল ইনফরমেশনগুলোতে ছিল তাদের কমেন্ট বক্সে গিয়ে মানুষকে রাইট ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করলাম। অবভিয়াসলি এতে কোনো কাজই হয়নি, আর এখান থেকেই আমাদের আজকের গল্পটা শুরু হবে। যারা আমাকে চিনে তারা অলরেডি জানে যে আমি প্রবাবলি ওয়ান অফ দ্য লিস্ট লাইকলি পিপল টু বিকাম এ ইউটিউবার। আমি একটু ইন্ট্রোভার্টেড, যে কারণে স্ট্রেঞ্জারদের সঙ্গ আমার তেমন একটা পছন্দ না। আর আমার সময়ের ভ্যালু নিয়ে আমি একটু বেশি অবসেসড। আমার অলরেডি মনে হয় যা যা করতে চাই তার জন্য দিনে যদি 24 ঘন্টা বেশি সময় থাকতো তাহলে ভালোই তো। সব কিছু বিবেচনা করে সময়, টাকা পয়সা এগুলো খরচ করে ভিডিও শুটিং করা, দেন হচ্ছে সেটাকে এডিট করা, সেটাকে চ্যানেল দেওয়া, আবার চ্যানেলের গ্রোথের জন্য কিছু স্ট্রেঞ্জারের সাথে হচ্ছে ইন্টারাক্ট করা, টু মি এই পুরা জিনিসটা সাউন্ডেড লাইক অ্যান ইনর্মাস ওয়েস্ট অফ টাইম। এই টাইমটা আমার ক্যারিয়ার, আমার ফ্যামিলি, আমার অ্যাকচুয়াল লাইফের পেছনে ব্যয় করাটা ফার ফার বেটার। বাট তাও গত বছরের 31শে জানুয়ারি বিকেলে কোনো একটা সময় একটা নোটপ্যাড, নোটপ্যাডের মধ্যে কিছু বুলেট পয়েন্ট এগুলো নিয়ে আমি সিএফ মোটর যে ফ্ল্যাগশিপ সেল সেন্সারটা আছে মিরপুরে সেটা চলে গেলাম। পাবলিক স্পিচ দেওয়া আমার জন্য নতুন কিছু না, কিন্তু ক্যামেরা নামক একটা জড়বস্তুর সামনে দাঁড়ায় ন্যাচারালি কথা বলা কতটা কঠিন এটা আপনারা যারা করেন তারা বুঝতে পারবেন। সো যা হবার তাই হলো। আমি নিজেই বুঝতেছিলাম যে ক্যামেরার সামনে আমার বডি ল্যাঙ্গুয়েজটা অনেক নার্ভাস লাগতেছিল। তার উপর কোনো প্রপার প্ল্যানিং নাই, কোনো প্রপার স্ক্রিপ্ট নাই, নো আইডিয়া হোয়াট আই ওয়াজ ডুইং। কেন? কারণ আমার বিশ্বাস ছিল আমরা বাংলাদেশের রাইডাররা জেনুইনলি ওয়ার্ল্ড ক্লাস কিছু একটা ডিজার্ভ করি। জাপানিজ মোটরসাইকেলের নামে যেসব বস্তা পচা জিনিসগুলো ইন্ডিয়ান ফ্যাক্টরি থেকে আমাদের দেশে আসতেছিল এগুলোকে কন্ট্রাক্ট করার জন্য এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। এখন এই ব্র্যান্ডটা শুরু করার আগে যদি হারা যায়, নেক্সট চান্স আসতে আসতে আমি হয়তো বুড়া হয়ে মরেও যাবো। এখন আমার কাঁচা হাতে বানানো একটা ভিডিও কতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে সেটা তো আর আমি জানি না, কিন্তু এটা নিয়ে বসে থাকলে আপনার আমও যাইতেছে, ছালাও যাইতেছে। সো দ্যাট ওয়াজ দ্য থিঙ্কিং। ইভেনচুয়ালি আই ওয়ান্ট ফার্দার চেঞ্জের রাস্তাটা আমি নিজে হচ্ছে কিনে ফেলি, partly because I wanted the motorcycle, but also because I wanted to make a statement, not to YouTube, but to myself, যে I believe what I say. আপনারা যারা যারা 300 SR আমার অরিজিনাল রিভিউটা দেখছেন, you know my verdict. But now আমার মোটরসাইকেল অডোমিটার বলতেছে 8.5 কিলোমিটার। এই মোটরসাইকেলটা আমাদের দেশের বাজে ট্রাফিক, বাজে ফিউল, হাইওয়ে ট্রিপস, গরম, বৃষ্টি সব কিছুর মধ্যে দিয়ে গেছে। এর বেশ কয়েকবার সার্ভিস সেন্টারে ভিজিট করছে, মাল্টিপল টাইমস হচ্ছে পড়েও গেছে, ইভেন অ্যাক্সিডেন্টও করছি মোটরসাইকেল নিয়ে আমি। সো এইবার আমরা আরও ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করতে পারবো যে 8.5 কিলোমিটার পরে আমি সিএফ মোটর 300 SR নিয়ে যে ভার্ডিক্ট দিয়েছিলাম সেটাকে এখনও বিশ্বাস করি কিনা, নাকি আমার এটা নিয়ে যে ওনারশিপ এক্সপিরিয়েন্সটা সেটা সেই ভার্ডিক্টটাকে হচ্ছে চেঞ্জ করে ফেলছে। অনেস্টলি বলতে গেলে অ্যান্সারটা আপনারা যেভাবে চিন্তা করেন তার থেকে অনেক কমপ্লিকেটেড। কারণ এই 8.5 কিলোমিটারের মধ্যে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে এই বাইকটার একটা রেপুটেশন আছে যে ইটস ভেরি ডিফিকাল্ট টু লিভ উইথ। বাট মানুষ যে জিনিসটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে এটার পেছনে কারণটা কি, এই জিনিসটা ইনভেস্টিগেট করতে আমাদেরকে এই মেশিনটা নিয়ে স্টার্ট করতে হবে। বাই দ্য ওয়ে, যে ইনফরমেশনগুলো আমি আমার অরিজিনাল রিভিউতে আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা এই ভিডিওটা শর্ট রাখার জন্য আমি এখানে রিপিট করব না, আনলেস ইটস নেসেসারি। সো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা ওই ভিডিওটা হচ্ছে আগে দেখে আসেন, যদি আগে আর না দেখে থাকেন তারপরে হচ্ছে এই ভিডিওটাতে ফিরে আসেন।
লেটস স্টার্ট উইথ দ্য ব্র্যান্ড ইটসেলফ। সিএফ মোটরকে আপনাদের কাছে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই, এটা অলরেডি মোটোজিবিতে একটা রেকগনাইজেবল নেম। মোটো2 এবং মোটো3তে তারা লিটারে ডমিনেট করতেছে, অ্যান্ড দে আর ওয়ার্কিং টুয়ার্ড কম্পিটিং ইন মোটোজিবি অ্যাজ ওয়েল। তারা এমন একটা ব্র্যান্ড যারা কিনা বাধ্য করছে কাওয়াসাকিকে নিনজা 400কে নিনজা 500 আপডেট করতে, জাস্ট টু স্টে কম্পিটিটিভ। কাওয়াসাকির মতো একটা জাপানিজ জায়ান্ট যখন তাদেরকে সিরিয়াসলি নিচ্ছে, অলরেডি বুঝে গেছেন কোন লিগে তারা গেম খেলতেছে। প্রথমে তাদের ডিজাইন ফিলোসফিটার দিকে দেখেন। কারেন্ট যে 300 অ্যাসারটা আছে, এটার দিকে দেখলে আপনার কাছে মনে হতে পারে ওকে, এটা চাইনিজ স্পোর্টস বাইক, এর একটা অ্যাগ্রেসিভ একটা লুক দিছে আর কি। বাট অ্যাকচুয়াল স্টোরিটা কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং। সিএফ মোটো 300 অ্যাসারটাকে 2025 সালে এসে নতুন করে ডিজাইন করছে, আর এই ডিজাইনটা করছে তাদের ইটালিয়ান ডিজাইন স্টুডিও মডিনা 40। স্টুডিওটার বর্তমান ডিজাইন ডিরেক্টর কার্লেস সোলসোনা, যিনি কিনা আগে ডুকাটি, আম্বিয়াগুস্টা এই ধরনের ব্র্যান্ডের সাথে কাজ করছেন। সো বুঝতেই পারতেছেন এই বাইকটা যে একটু কার্ভি টাইপসের যে ডিজাইনটা, অর্থাৎ ইউরোপিয়ান যে ডিজাইন ইনফ্লুয়েন্সটা, এটা কোত্থেকে আসতেছে। তবে তাদের আগের যে 300 অ্যাসারটা, যেটা দেখতে কিনা হচ্ছে আমাদের বর্তমান 250 অ্যাসারের মতো, সেটারও যে ইউরোপিয়ান ডিজাইন ইনফ্লুয়েন্সটা, সেটা আসছে হচ্ছে কিস্কার কাছ থেকে। Hi and welcome to CF Moto Australia. My name is Ina and today I'm going to introduce to you our 300 SR ABS motorcycle. সো এই বাইকটা বাদেও সিএফ মোটর 250 NK 300 NK যে বর্তমান ডিজাইনটা, এটাও আসছে কিস্কার কাছ থেকে। সো কিস্কার এই লেজেন্ডারি ডিজাইনটা যে তারা শুধু কন্টিনিউ করছে তাই না, এটা কমপ্লিটলি নিজস্ব একটা ফ্লেয়ার দিচ্ছে। ইভেন মডিনা 40 যে টিমটা, এরা 800 NK ডিজাইনটার জন্য একটা রেড ডট অর্ডার পাইছে। রেড ডটটা কি? এটাকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের অস্কার বলা হয়। সো বাইকটার ইঞ্জিনে টাচ করার আগেও মানুষের যে মিসকনসেপশনগুলো, এগুলো স্টার্টস ফলিং অ্যাপার্ট। এটার ডিজাইন ফিলোসফিটা এরকম না যে মেক সামথিং চিপ দ্যাট লুকস এক্সপেন্সিভ। দেয়ার ইজ আ সিরিয়াস ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বিহাইন্ড ইট। বাট ডিজাইন তো আর আপনাকে বলবে না যে একটা মোটরসাইকেল বাংলাদেশকে সার্ভাইভ করতে পারবে কিনা। ওটার জন্য আমাদেরকে দেখতে হবে এই মোটরসাইকেল যে পার্টটা সবচেয়ে বেশি ড্রামা করে, সেটা হচ্ছে এটার ইঞ্জিন। দেখেন, আপনাদের মধ্যে যারা এক্সপিরিয়েন্স রাইডার আছেন, তারা হয়তো আমার এই কথাটা বুঝতে পারবেন। একটা মোটরসাইকেল আপনার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারে। কিছু মোটরসাইকেল হয়তো দেখা যাবে ফিসফিস করতেছে, কিছু মোটরসাইকেল হয়তো চিল্লাফাল্লা করতেছে, কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনার মোটরসাইকেলটা আপনাকে কী বলার চেষ্টা করতেছে। আপনার ইঞ্জিনটা যত বড় হবে, এই কমিউনিকেশনটা বোঝা আপনার জন্য ততটা জরুরি। আদারওয়াইজ দেখা যাবে একটা নর্মাল বিহেভিয়ার অথবা একটা সলভেবল প্রবলেমকে আপনি এমনভাবে ইন্টারপ্রেট করবেন যে পুরো মোটরসাইকেলটা খারাপ। কিপ দ্যাট ইন মাইন্ড, কারণ এই জিনিসটার মধ্যে আমরা হচ্ছে বারবার ফিরে আসবো। এই বাইকটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটা, এটা কেটিএম ডিরাইভড আর্কিটেকচার। এর মধ্যে ডাবল ওভারহেড ক্যাম যেটা আছে, এটা টোটাল 4টা ভালভকে কন্ট্রোল করতেছে। এতে করে দেখা যাচ্ছে ইঞ্জিনটা যখন হায়ার আরপিএমে যাইতেছে, আর একটু এফিসিয়েন্টলি সে নিঃশ্বাস নিতে পারতেছে। বাট হিয়ার্স দ্য ক্লেভার পার্ট, সিএফ মোটো জাস্ট হচ্ছে পুরোনো একটা ইঞ্জিন নিয়ে ওরা হচ্ছে এমিশনস রেস্ট্রিকশন দিয়ে গলা চেপে ধরে হচ্ছে জাস্ট কোয়ালিটি ডে ওরকম করে নাই। লুক এট দ্য প্রোগ্রেশন। এই ইঞ্জিনটা ফার্স্ট ইউজ হয়েছিল 250 SR এবং 250 NK-তে। ওই ইঞ্জিনটা বোরই 6 মিলিমিটার বাড়ায় ফার্স্ট জেনারেশন যে 300 SR-টা, সেই ইঞ্জিনটা হচ্ছে ডিরাইভ করা হয়েছিল। এই ইঞ্জিনটা স্টিল বর্তমান যে 300 NK সেটার মধ্যে ইউজ হইতেছে। বাট ফার্স্ট জেনারেশন 300 SR শুধুমাত্র ইউরো 5 কমপ্লায়েন্ট। তো সময় যখন আসলো এই বাইকটাকে ইউরো 5+ কমপ্লায়েন্ট করতে হবে, সিএফ জাস্ট ইঞ্জিনের পাওয়ারটা কমায় জাস্ট কোয়ালিটি ডে ওটা করে নাই। একটু আগে কথাটা আপনাকে বলছি, ওরা আবার ড্রয়িং বোর্ডে ফিরে গেছে। ইঞ্জিনটাকে তারা নতুন করে রিডিজাইন করছে। স্ট্রোকটা হচ্ছে তারা একটু বাড়াইলো, পাওয়ার কার্ভে হচ্ছে একটু চেঞ্জ আসছে যাতে করে পিক টর্কটা আর একটু আগে বানাইতে পারে। প্লাস হচ্ছে এটার যে কম্প্রেশন রেশিওটা, এটা আরেকটু বাড়াইছে যাতে করে এয়ার ফুয়েল রেশিওটা থেকে তারা আরেকটু বেশি পাওয়ার বের করতে পারে। এগুলোর কারণে বাইকের পাওয়ার আউটপুটটা আরেকটু বেড়ে গেছে। কিন্তু এত কিছু করার পরও তারা সামহাউ পুরো বাইকটাকে ইউরো 5+ কমপ্লায়েন্ট রাখতে পারছে। মানে ভাই, রেসপেক্ট। কিন্তু এইবার আসেন, বাংলাদেশকে হচ্ছে ইকুয়েশনের মধ্যে ঢুকাইতে হবে। বস হচ্ছে এই বাইকটার মধ্যে যে MSC 8 সিরিজ এই যে ইসিউটা ইউজ করছে, ওইটার টিউনটা খুবই ভালো দিয়েছে এবং এটার ওভারঅল সেন্সর সিস্টেমও খুব ভালো। কিন্তু আমাদের বাংলাদেশের লো রনের যে গ্যাসোলিনটা, এই গ্যাসোলিনের যখন এই বাইকটাকে ফার্স্ট ঢুকানো হইলো, প্রথম থেকে পাওয়ার কাটের প্রবলেম হচ্ছে দেখা দিচ্ছে, যে কারণে সিএফ মোটো এটা যে থ্রটল রেসপন্সটা, এটাকে সামান্য একটু মিউট করে দিতে হয়েছে, যে কারণে বাইকটার অরিজিনাল যে শার্পনেসটা ওইটা কাইন্ড অফ গন। আর এটাকে আপনি কম্পেনসেট করতে পারতেছেন, ইয়েস, থ্রটলটা হচ্ছে আরেকটু বেশি ওপেন করতে হবে। কিন্তু আনকমফোর্টেবল রিয়ালিটিটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ফিউল সিচুয়েশনটা, এটা যতদিন পর্যন্ত না হচ্ছে ফিক্স হইতেছে, ততদিন পর্যন্ত এই বাইকটার ট্রু যে এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি কেমন আউটপুট সে দিতে পারে, এটা আপনি কখনোই হচ্ছে বুঝতে পারবেন না। নাও লেটস টক অ্যাবাউট সামথিং যেটা কিনা মানুষ সবসময় ওভার সিম্পলিফাই করে, সেটা হচ্ছে একটা সিঙ্গেল সিলিন্ডার ভার্সাস টুইন সিলিন্ডার। একটা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিনগুলোতে আপনার যে ক্র্যাঙ্কশ্যাফটটা আছে, ক্র্যাঙ্কশ্যাফটের প্রতি 2টা রোটেশনের জন্য সে একটা সিঙ্গেল পাওয়ার পাস পাঠাবে আপনার হুইলটাতে।
এখন আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পলে যাই, যেখানে কিনা আমাদের ড্রাইভ রেশিওটা থাকবে হচ্ছে 2:1 অ্যাট দ্য হুইল, মানে ক্র্যাঙ্কশ্যাফটের প্রতি 2টা রোটেশনের জন্য আমার হুইলটা একবার ঘুরতেছে। এখন আপনার ইঞ্জিনটা যখন পাওয়ার পাসটা পাঠাইতেছে, ঠিক তখনই যদি আপনি ট্র্যাকশনটা লুজ করেন, কতটুকুর জন্য লুজ করবেন? ফর 90 ডিগ্রিজ অফ ইউর হুইল রোটেশন। ফর দ্য রেস্ট অফ দ্য 270 ডিগ্রিজ আপনার কাছে ওই সময়টা আছে যে আপনি যাতে ট্র্যাকশনটা হচ্ছে আবার রিকভার করতে পারেন। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন কেন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডারগুলো থিওরিটিক্যালি হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, বাট এখানে কিওয়ার্ডটা হচ্ছে কোট আনকোট থিওরিটিক্যালি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আপনি আসবেন ওই সিচুয়েশনটা কিছুটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু দ্যাট লেটার। বাংলাদেশের প্রেক্ষাপটে ইন টার্মস অফ র আউটপুট 300 অ্যাসেটটা ইন্টারেস্টিং পজিশনের মধ্যে বসে আছে। এটাকে আমরা যে মোটরসাইকেল অ্যাগেন্স্টে কম্পেয়ার করতে পারবো সেটা হচ্ছে জেটার K333। এই বাইকটা দিয়ে আমরা R3 এর একটা প্যারালাল টুইনের রেফারেন্স পয়েন্ট আনতে পারবো। আর 300 অ্যাসেটটাকে আমরা যদি ইয়ামাহা R3 এর সাথে কম্পেয়ার করি বা জেটার K333 এর সাথে কম্পেয়ার করি, ফার্স্ট যে রেজাল্টগুলো আমরা দেখবো ওগুলো দেখে মনে হবে যে 300 অ্যাসেটটা ম্যাসিভলি আন্ডার পাওয়ার্ড। এই গ্রাফটাতে R3 এর পাওয়ার টু ওয়েট রেশিওটাকে আমরা 300 অ্যাসের অ্যাগেন্স্টে যদি নর্মালাইজ করি, তার পাওয়ার টু ওয়েট রেশিওর অ্যাডভান্টেজটা দেখেন, লিটারালি 28.7%, হিউজ। সো কেস ক্লোজড, রাইট? R3 লিটারালি বাইকটাকে ডিস্ট্রয় করে ফেলছে। ওয়েল, নট এক্স্যাক্টলি। হর্স পাওয়ার ফিগার দিয়ে একটা মোটরসাইকেল রিয়েল লাইফে আপনি কেমন ফিল পাবেন সেটা আপনি এক্সপ্লেন করতে পারবেন না। রিমেম্বার, একটা প্যারালাল টুইন কিন্তু তার পাওয়ারটা একটু রেভারেন্স উপরের দিকে বানায়। সো এই অলমোস্ট 30% পাওয়ারের যে অ্যাডভান্টেজ, এটার জন্য আপনাকে R3টাকে হাইওয়েতে নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি এই কারণে আমি এই গ্রাফটাকে নাম দিয়েছি হাইওয়ে পারফরমেন্স ইন্ডেক্স। কিন্তু বেশিরভাগ রাইডারই, এটা বাংলাদেশি হোক বা বাইরের হোক, তাদের লাইফের প্রত্যেকটা সেকেন্ড রেড লাইনে গিয়ে হচ্ছে বাউন্স করে না। সো লেটস আস্ক এ ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য টর্ক? ওয়েট, হোয়াট? R3 আরও বেশি টর্ক বানায়, কিন্তু তার যে এক্সট্রা ওয়েটটা, এটার কারণে তার যে অ্যাডভান্টেজটা এটা কমপ্লিটলি ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। 300 এসআর অ্যাগেনস্টে নর্মালাইজ করলে R3 এর টর্ক টু ওয়েট যে ডিফারেন্সটা, এটা জাস্ট 0.55% আসে। সো নাও উই হ্যাভ এ কন্ট্রাডিকশন। হর্স পাওয়ার বলতেছে R3 হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা অ্যানিমাল। লিটারালি একটা FZS V4 এক্সট্রা ইঞ্জিন আপনি লাগায় ফিট করার পরে যে বাইকটা বের করতে পারবেন সেটা হচ্ছে R3। কিন্তু টর্ক নাম্বারটা আমাদেরকে বলতেছে অলমোস্ট দ্য সেম। সো কোন নাম্বারটা ম্যাটার করতেছে? অ্যাকচুয়ালি নাইদার, অ্যাটলিস্ট নট বাই ইটসেলফ। কারণ কারেক্ট কোয়েশ্চেন এটা না যে কোন মোটরসাইকেলটা হচ্ছে বড় একটা নাম্বার প্রডিউস করতেছে, বরং কারেক্ট কোয়েশ্চেনটা হবে হচ্ছে ওয়্যার ডু ইউ অ্যাকচুয়ালি রাইড। একটা মানুষের নর্মাল রাইডের কথা চিন্তা করেন, ইঞ্জিনটা RPM এ কোন ব্যান্ডে গিয়ে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ব্যাক করবে? লো RPM, মিড RPM, মেবি সামটাইমস হাই RPM পোজ। ইভেন হাইওয়ের মধ্যে খুব কম মানুষই আছে যারা হচ্ছে তাদের মোটরসাইকেলকে অলমোস্ট রেড লাইনে হচ্ছে নিয়ে যেতেছে। এখন যেহেতু 300 অ্যাসেটটা তার ইউজেবল টর্কটা যেটা, এটা রেভারেঞ্জের অনেকটুকু আগে বানায় ফেলে, আপনি এটা ইউজফুল যে পারফরমেন্সটা এটা অনেক আগে ফ্রিকোয়েন্টলি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। এখন আসেন ডেলিবারেটলি আমরা একটা সিম্পলিফাইড মেট্রিক বানাবো ফর নর্মাল রাইডিং। নর্মাল রাইডিং অর্থাৎ একটা অ্যাভারেজ রাইডারের জন্য হর্স পাওয়ার যতটুকু ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টর্ক। এটাকে আমরা সিটি পারফরমেন্স ইন্ডেক্স ডাকি। এটার জন্য আমরা যেটা করব, দুইটা বাইকেরই পাওয়ার টু ওয়েট রেশিও আর টর্ক টু ওয়েট রেশিও দুইটাই হচ্ছে 300 অ্যাসআর অ্যাগেনস্টে হচ্ছে আমরা নর্মালাইজ করব, করে পাওয়ার টু ওয়েট রেশিওটাকে 40% আর টর্ক টু ওয়েট রেশিওটাকে 60% ওয়েটেজ দিব। কেন? যাতে টর্কটা সামান্য একটু বেশি ইম্পর্টেন্সে থাকে। সেটা করলে যেটা হইতেছে R3 এইবার জাস্ট 11.8% অ্যাহেড। স্টিল বেটার, অ্যাবসোলিউটলি, বাট সাডেনলি একটা জাইগান্টিক 28.7% রিয়েল ওয়ার্ল্ড ডিফারেন্স এখানে থাকতেছে না। এক্স্যাক্টলি এই কারণেই এই জাস্ট একটা নাম্বার আপনাদের কাছে এক্সপ্লেন করার জন্য আমি এত সময় নিলাম। আপনার লাইফে 70 থেকে 80% যদি সিটির ভিতরে বন্দি অবস্থায় কাটে আর আপনি ডুয়াল সিলিন্ডারে এই মুহূর্তে মুভ করতে চান না, গিভেন দ্য কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ, তাহলে যদিও R3 এর হর্স পাওয়ার ফিগারটা ডিফারেন্সটা অনেক বড় করে দেখাচ্ছে, 300 অ্যাসআর নিয়ে আপনি বেসিক্যালি খুব বেশি স্যাক্রিফাইস করতেছেন না। হুইচ সাউন্ডস ফ্যান্টাস্টিক, বাট দেয়ার ইজ আ জায়ান্ট ক্যাচ। আপনি একটা সিঙ্গেল সিলিন্ডারকে চাইলেও ম্যাজিক্যালি হচ্ছে একটা টুইন সিলিন্ডারের মতো আচরণ করাতে পারবেন না। একটা জিনিস চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে এই পিস্টনটা দিয়ে আপনি চাইলে হচ্ছে একটা টুইন সিলিন্ডারের একটা 600 সিসির জায়ান্ট বিস্ট, হাই রেভিং বিস্ট হচ্ছে বানাইতে পারবেন। বাট এখানে একটাই পিস্টন ইজ ডুইং অল অফ দ্য হার্ড ওয়ার্ক, কেমন? সো এটা থেকে আপনি হচ্ছে একটা টুইনের তার যে হচ্ছে ক্যারেক্টার আছে, তার যে হচ্ছে স্মুথনেস আছে, এটা আপনি কখন এখান থেকে হচ্ছে এক্সপেক্ট করতে পারবেন না। অলওয়েজ বিং সিমিলার, টুইন সিলিন্ডারের মেজর মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে তাদের ওয়ার্কলোডটা ইজ বিং ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস 2 পিস্টনস রাদার দেন 1 লার্জ পিস্টন। এই কারণে প্যারালাল টুইনগুলো দেখবেন পটেনশিয়ালি 1 লাখ 1.5 লাখ কিলোমিটার উপরে ইজিলি হচ্ছে যাচ্ছে।
যেখানে কিনা সিমিলারলি সাইজড একটা হার্ডওয়ার্কিং সিঙ্গেল দেখা যাইতেছে 50-60 হাজার কিলোমিটার পরে দেন কি আপনার ইঞ্জিন রিবিল্ডে যাইতে হইতেছে। এটা মেজর একটা কারণ হচ্ছে একটা সিঙ্গেল সিলিন্ডার আপনি যতই চেষ্টা করেন না কেন, এটা যে প্রাইমারি আর সেকেন্ডারি ভাইব্রেশনসগুলো এগুলো আপনি কখনো প্রপারলি অ্যাড্রেস করতে পারবেন না। যদিও সিএফ মোটো এই ইঞ্জিনটাতে একটা কাউন্টার ব্যালেন্স ইউজ করছে যাতে করে প্রাইমারি ভাইব্রেশনসগুলোকে হচ্ছে অ্যাড্রেস করা যায়, কিন্তু তাও এটা কাইন্ড অফ ব্যান্ডেজ। এটাকে আসলে মানে ফিজিক্স ইজ ফিজিক্স, আপনি এটাকে কখনো পুরোপুরি এলিমিনেট করতে পারবেন না। আর সেকেন্ডারি ভাইব্রেশনসগুলো তো কোনোভাবেই হচ্ছে অ্যাড্রেস করা যায় না এই ইঞ্জিনগুলোতে। ওইটা অ্যাড্রেস করার জন্য এখন আপনাকে স্পেশালাইজ ডুয়াল কাউন্টার রোটেটিং ব্যালেন্স শাফট ইউজ করতে হবে। মানে তো এখন এই ইঞ্জিন মারাত্মক কমপ্লেক্স আপনি করে ফেলতেছেন ওইটার জন্য। সো কাউকে আমি আজ পর্যন্ত এগুলো নিয়ে বদার করতে দেখিও নাই। সো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনগুলো কি হয়, আরপিএম ব্যান্ডের ডাউন লোতে শেকি, আপ টপে যান সেখানে গিয়েও শেকি। পার্সোনালি আই ডোন্ট মাইন্ড ইট, বাট আই নো এ লট অফ রাইডার্স উইল। বাট এটার যে উইয়ার ক্যারেক্টারিস্টিক্স এটা শুধুমাত্র এখানে এসে শেষ হয় না, আরও কিছু আছে। এই ক্লিপটা দেখেন, হোয়াট এম আই ডুইং হিয়ার। ক্লাচটা ধরে আছে তো লেট দ্য বাইক রোল। কারণটা কি? কারণ এই বাইকটা ইঞ্জিন ব্রেকিং এত স্ট্রং, আমি যদি ক্লাচ ছেড়ে রাখি বাইক হচ্ছে আরও আগে থেমে যাবে। একটা কম্বাসশন ইঞ্জিন বেসিক্যালি একটা কমপ্লিকেটেড এয়ার পাম্প। এখন এই কম্বাসশন ইঞ্জিনের মধ্যে যদি একটা পিস্টনই থাকে, ম্যাসিভ একটা পিস্টন, এবং সেই পিস্টনই যদি সব কাজ করে, আপনি থ্রটল যখন ক্লোজ করবেন সাডেনলি ওই পিস্টনটা আপনার এগেনস্টে কাজ করা শুরু করে দেবে। তখন সে হচ্ছে পাম্পিং লস প্লাস হচ্ছে ভ্যাকুয়াম ড্র্যাগ ক্রিয়েট করবে, যেটা কিনা খুব স্ট্রং একটা ইঞ্জিন ব্রেকিং ক্রিয়েট করবে। তো সামটাইমস জেনুইনলি আপনার কাছে মনে হবে পিছন থেকে একটা জিন আপনার মনে ধরে রাখছে। এই কারণে আমি বাইকটা যখন চালাই আমার নিজেকে এক্সট্রিমলি সেফ মনে হয়, কারণ হচ্ছে থ্রটলটা ক্লোজ করে দেওয়া মাত্রই মনে হয় যেন সামনে ফ্রন্ট ব্রেক যেটা আছে এটার সাথে আরও একটা হচ্ছে এসে অ্যাড হয়েছে। বাট এটার একটা কনসিকোয়েন্সও আছে। কেউ যদি না বুঝে যে ইঞ্জিন ব্রেকিংটা কীভাবে ম্যানেজ করতে হয়, তাহলে এই মোটরসাইকেলটা তার কাছে খুবই স্ট্রেঞ্জ মনে হতে পারে। আপনাকে অ্যাকচুয়ালি শিখতে হবে যে আপনার ক্লাচটা কীভাবে হচ্ছে মডুলেট করতে হবে। সো কখন হচ্ছে আপনি ইঞ্জিন ব্রেকিং অ্যালাউ করবেন বাইকটাকে, আর কখন হচ্ছে ক্লাচটা ধরে রাখবেন যাতে করে নেক্সট ভেহিকেলের সাথে যে আপনার যে গ্যাপটা, এই গ্যাপটা যাতে আপনি কুইকলি ক্লোজ করতে পারেন, আর কখন অ্যাকচুয়ালি আপনার বাইকের যে সামনে পিছনে যে ব্রেকগুলো আছে এগুলো কখন ইউজ করা উচিত। অ্যান্ড দিস লিডস ডিরেক্টলি অন টু দ্য মোস্ট মিসআন্ডারস্টুড বিহেভিয়ার অফ 300 SR, সেটা হচ্ছে এটার স্টলিং প্রবলেমগুলো। বাট বিফোর উই মুভ অন টু দ্যাট, লেট মি সে দিস, সেটা হচ্ছে এই বাইকটার ফার্স্টের দিকে যে লটগুলো আমাদের বাংলাদেশে আসছিল আর কি, ওই লটগুলোর যে স্টার্টার মোটরটার ডিজাইন কিছু ফল্ট ছিল। পরের দিকে লটে হচ্ছে সিএফ হচ্ছে জিনিসটা ঠিক করে নিয়ে আসছে। তো প্রথম দিকে লটের যে বাইকগুলো ওগুলা অলরেডি হচ্ছে স্টার্টার মোটরটা ফল্টি। তো আপনার যখন হচ্ছে বাইকটা স্টল করতো ওই পুরো স্টার্টার সিস্টেমটা হচ্ছে ভায়োলেন্ট একটা ব্যাকটর্কের শিকার হইতো, যেটা কারণে স্টার্টার মোটরগুলো আরও আগে হচ্ছে নষ্ট হয়ে যেত। তো সিএফ সবগুলো হচ্ছে আন্ডার ওয়ারেন্টি হচ্ছে রিপ্লেস করে দিচ্ছে। এখন আমার বাইকটা যদিও ফার্স্টের লটের দিকে একটা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাইকটাতে সোফার আমি এই ধরনের কোনো সমস্যা হচ্ছে পাইনি, আমার স্টার্টার মোটরটা স্টিল গোয়িং স্ট্রং। অনেক 300 SR ইউজারের সাথে যদি কথা বলেন দেখবেন মোটামুটি সবাই বলতেছে যে ওদের বাইকগুলো খুব উইয়ার্ডলি হচ্ছে স্টল করে। আর এই কারণটা হচ্ছে নট অলওয়েজ সিম্পল। ফার্স্ট কারণটা হচ্ছে ফিউল। ব্যাড ফিউলের কারণে যে কোনো মোটরসাইকেল স্টল করতে পারে, কিন্তু এটা যদি পিস্টন বড় হয় সেটা আরও আগে স্টল করবে। দের ইজ নো ম্যাজিক্যাল সলিউশন টু দ্যাট। একটা ইসিউটিন দিয়ে সিএফ হচ্ছে একটা ব্যান্ডেজ লাগাইছে এটা, কিন্তু এটা কোনো কিউর না। সো আমাদের দেশের ফিউল সিচুয়েশন যতদিন পর্যন্ত ইমপ্রুভ না হবে এই টাইপসের যত বাইক আছে প্রত্যেকটা হচ্ছে বাইক সাফার করবে। সেকেন্ডলি, আপনি আপনার 300 SR প্রত্যেকবার যখন সার্ভিসিংয়ে যাবেন এবং সার্ভিস টেকনিশিয়ান কোনো একটা ফিউল সিস্টেমে যে কোনো একটা কম্পোনেন্ট, যেমন আপনার থ্রটল বডি এই জায়গায় হাত দিল, এটা ক্লিন করলো, ইসিউটা তার যে শর্ট টার্ম ফিউল ট্রিম আছে অর্থাৎ এসটিএফটি যেটাকে বলে ওই ডেটাটা হচ্ছে লুজ করবে। আর একবার যদি সেই ডেটাটা সে লুজ করে মোটরসাইকেল ওই ডেটাটা আবার নতুন করে শিখতে হয়। এখন নর্মালি যে কোনো দেশে আপনি বাইক চালান এটা কমপ্লিটলি ওকে, এক্সেপ্ট উই আর হিয়ার ইন বাংলাদেশ। এখন আমাদের ফিউল কোয়ালিটি যেটা এটা তো সাবস্ট্যান্সিয়ালি হচ্ছে ভ্যারি করতেছে। আপনি একটা ফিউল পাম্পে যান একরকম ফিউল দিবে, আরেকটা ফিউল পাম্পে যান দেখবেন হচ্ছে আরেক রকম ফিউল দিতেছে। ইসিউ তো এটা দেখে না কেমন। এখন ইমাজিন ইসিউ কি দেখতেছে, আপনার এক ট্যাঙ্কের ফিউল হচ্ছে একরকমভাবে বিহেভ করতেছে, নেক্সট ট্যাঙ্কের ফিউলটা হচ্ছে ডিফারেন্টলি বিহেভ করা শুরু করে দিচ্ছে। সো বাইকটা হচ্ছে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, আবার হঠাৎ করে আপনি কোনো একটা ভেরিয়েবল চেঞ্জ করে দিলেন, এই যে যখন রিফিল করতেছেন ইসিউ আবার রিঅ্যাডজাস্ট করতেছে। সো এটার ভিতরে যে সফিস্টিকেটেড একটা ছোট কম্পিউটার আছে এ বেসিক্যালি আপনারা বলতেছে ওরে ভাই তুই আমার থেকে কী চাস। বাট অ্যাকচুয়ালি এই বাইকটার ক্ষেত্রে থার্ড একটা ভ্যারিয়েবল আছে যেটা আমাকে অনেক সারপ্রাইজ করছে, সেটা হচ্ছে এটার ইভ্যাপ ক্যানিস্টার। এই ইস্যুটা অ্যাকচুয়ালি ইউরো 5 প্লাসের অনেক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে হচ্ছে আপনারা দেখতে পাবেন। যেমন একটা বাইকে আমি এক্সাম্পল হিসেবে টানতে পারি, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের হিমালয়ান 450। ইমাজিন দিস, আপনি আপনার মোটরসাইকেলটাকে রোদের মধ্যে হচ্ছে পার্ক করে রেখে গেলেন,
অথবা খুবই হরিবল একটা ট্রাফিক জ্যাম পার করে আইসা বাইকটা কোথাও পার্ক করে রেখে গেছেন। ইঞ্জিনটা খুবই হট অবস্থায় আছে, ফুয়েল ট্যাঙ্কটাও অবভিয়াসলি গরম। দেন ওখানে আপনি ধরেন আধা ঘন্টা রেখে কোথা থেকে আপনি ফিরে আসলেন, আসার পরে দেখবেন মোটরসাইকেল যখন স্টার্ট দিয়েছেন প্রপারলি স্টার্ট হইতে চাইতেছে না। কেন? এটা একটা পসিবল কন্ট্রিবিউটর হচ্ছে ফুয়েল ভেপর। আপনার যে ইভ্যাপ ক্যানিস্টারটা আছে, এটা আসেই হচ্ছে মডার্ন যে এমিশনস রেগুলেশনসটা এটাকে লিটারালি লিখে দিয়েছে যে এটা লাগবেই, যাতে করে ফিউল যদি যে ভেপরগুলো ক্রিয়েট হয় এগুলো যাতে এনভায়রনমেন্টের মধ্যে যাতে কেউ না ছাড়ে। এগুলো বেসিক্যালি বাইকটাকে এমন করে সিস্টেম করতে হবে যাতে রিসাইকেল করতে পারে। এখন এই ক্যানিস্টার যদি স্যাচুরেটেড হয়ে যায় কিংবা আপনার প্রপারলি যদি ফাংশন না করে, যে ভেপরটা হচ্ছে সে আবার আপনার সিস্টেমের মধ্যে রিইন্ট্রোডিউস করতেছে, ওইটার কারণে আপনার বাইকটা দেখা যাবে প্রপারলি রিস্টার্ট নিতে চাইতেছে না। এটা নিয়ে আমি গত শীতে একটা ছোট এক্সপেরিমেন্ট চালাইছিলাম এবং একটা জিনিস খেয়াল করছিলাম যে অনেক 300 SR ওনার এটা বলে যে শীতকালে তাদের বাইকে কোনো সমস্যাই হচ্ছে দেখে না, হুইচ মেক্স টোটাল সেন্স। শীতকালের ঠান্ডাটাই ফিউল ভেপারের যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে হচ্ছে বড় হইতে দিতেছে না। কিন্তু এটা নিয়ে আমি কোনো ডেডিকেটেড ভিডিও হচ্ছে আজ পর্যন্ত বানাই নাই। ইন হাইন্ডসাইট আই থিঙ্ক আই প্রপারলি শুড হ্যাভ। কারণ আমার যদি একটা ফুল একটা টিম থাকতো বা একটা গ্যারাজের সাপোর্ট থাকতো, আমি প্রবাবলি ডেফিনেটলি এটা নিয়ে প্রপারলি ইনভেস্টিগেট করে দেন গিয়ে হচ্ছে একটা ভিডিও হচ্ছে বানাইতাম। এখন দেখেন আপনার ইসিও কতগুলা যুদ্ধ একসাথে লড়তেছে, হট ওয়েদার, কোল্ড ওয়েদার, গুড ফিউল, ব্যাড ফিউল। আপনি বাইক যখন সার্ভিসে নিয়ে যাইতেছেন, আবার নতুন করে তাকে এসটিএফটিটা হচ্ছে রিসেট করতে হচ্ছে, ফিউল ভেপার, ডিফারেন্ট অপারেটিং টেম্পারেচার্স, আবার সেন্সর ডাটাগুলো হচ্ছে তার কাছে মিক্সড অবস্থায় আসতে পারে। অ্যান্ড সামার ইনসাইড অল দ্যাট আপনার ইসিউটা এটা ডিসাইড করতে পারতেছে না যে ভাই কোন ফিউল ম্যাপের জন্য আমি হচ্ছে আপনার বাইকটাকে অপটিমাইজ করবো। অ্যান্ড দেন আমরা মোটরসাইকেলটাকে ব্লেম করতেছি, এটা ফুল কনফিউজড। এখন এর মধ্যে যদি আপনি আরেকটা বাজে ভেরিয়েবল ঢোকান যে আপনি সার্ভিসটা হচ্ছে প্রপারলি করতে পারতেছেন না, কিংবা এই বাইকটা যে ওনার সে প্রপারলি বাইকটা হচ্ছে যত্ন নিতেছে না, তাহলে থিংস ক্যান গেট ফার ফার মোর ওয়ার্স। আমি দুইটা অ্যানেকডোটাল এভিডেন্স জানি। ঠিক 2 দিন আগে এই যে 5 আগস্টে ঢাকা চিটাগং হাইওয়েতে একটা ট্যুরিংয়ে গেছিলাম। পুরো হাইওয়েটা লিটারালি জ্যাম প্যাক ছিল। 50-60 কিলোমিটার পথ আমি মনে হয় ফার্স্ট সেকেন্ড গিয়ারে মানে রিক্সার স্পিডে হচ্ছে চালাইতে হয়েছে। এত কিছুর পরেও বাইকটা একবার ওভারহিট হয় নাই। আর হাইয়েস্ট টেম্পারেচার আমি দেখছিলাম 102 ডিগ্রি। আর তাও হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে এই যে জায়গাগুলোতে গিয়ে আমি হচ্ছে একটু দেখছি এমটি স্ট্রেচ অফ রোড আছে, লিটারালি রেড লাইন করতেছিলাম ওই জায়গাটাতে বাইকটা। আমার পিছনে একটা পিলিয়নও ছিল, তো বুঝেন বাইকটার উপর কত প্রেশার পড়তেছে। এরপর গিয়ে যখন আবার জ্যামে পড়তেছি দেখতেছি হচ্ছে 5-10-15 মিনিট ধরে দাঁড়ায় আসি, একটা গাড়ি নড়তেছে না, ইঞ্জিনটা হচ্ছে স্টপ করে দিচ্ছি। তো বাইকটা বেসিক্যালি হিট স্যাচুরেটেড হয়ে যাইতেছে। ওই অবস্থাতে জ্যাম যখন ছাড়তেছে আবার স্টার্ট দিয়ে আবার চলা শুরু করছি। সো অবভিয়াসলি হচ্ছে টেম্পারেচার এত উঠছে। আদারওয়াইজ খুব বাজে টেম্পারেচারও বাইক যদি চলতি অবস্থায় থাকে 96-97 ডিগ্রির উপরে আমার বাইকটা কখনোই হচ্ছে টেম্পারেচারটা ওঠে নাই। বাট অনেক 300 SR ইউজারের সাথে কথা বলে দেখবেন ওরা বলবে যে ভাই আমার বাইক তো হচ্ছে 105-110 ডিগ্রি পর্যন্ত হচ্ছে উঠে। কেন? ওই যে প্রপার যত্ন নাই, কুলেন্ট হয়তো ইনকম্প্যাটিবল, অথবা দেখা যেত কুলেন্টটা ফ্লাশ যখন করছে ওখানে ভিতরে বাবল টাবল ছিল, যেখানে বাইকের যে কুলিং সিস্টেম আছে সেটা প্রপারলি কাজ করতে পারতেছে না। এখন এটা কোন অবস্থাতে? যখন কিনা আপনি একটা ফ্রেশ ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনে দিলেন, দেওয়ার পরে সেটা স্টিল হচ্ছে অ্যাডজাস্ট হইতেছে। সো দ্যাটস দ্য kind of information that I care about after 8,500 kilometer later. Not brochure claims, but আপনার বাইকটা যখন আপনার সাথে সাফার করতেছে তার অ্যাকচুয়ালি অবস্থাটা কি হয়। সেকেন্ড অ্যানেকডোটাল এভিডেন্সটা হচ্ছে এই বাইকটার অটোটা যখন 3,900 কিলোমিটার, এটা খুব বাজেভাবে হচ্ছে ভাইব্রেট করতেছিল। তো আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেছি, তারা বলতেছিল যে ডেফিনেটলি ফিউল। তো যে টেকনিশিয়ান আছে উনি হচ্ছে খুব জোর দিয়ে হচ্ছে বলতেছিল যে আমি এটার যে ফিউল সিস্টেম আছে এগুলো পুরোটা হচ্ছে আপনার ক্লিন করে দিই। কিন্তু টু বি অনেস্ট আমি বাইকের যে ভাইব্রেশনের নেচারটা ওইটা দেখে হচ্ছে আমি বুঝে গেছিলাম যে এটা ডেফিনেটলি ফিউলের কোনো প্রবলেম না। তো ওনাকে পরে ওইটা না ধরতে দিয়ে আমি বলছি যে হচ্ছে আমি যে হচ্ছে ভেরিয়েবলসগুলো বলবো একটা একটা করে এগুলো চেক দেন। তো থ্রু আ প্রসেস অফ এলিমিনেশন আমি পরে দেখলাম যে হচ্ছে আমার যে অটো সেন্সরটা ওইটা বেসিক্যালি হচ্ছে ময়লা ছিল। পরে উনি হচ্ছে ওইটা ক্লিন করার পরে হচ্ছে বাইক কমপ্লিটলি ঠিক হয়ে গেছে। কিন্তু ওই সার্ভিস টেকনিশিয়ান কিন্তু একটা বারের জন্য হচ্ছে এটা সাসপেক্ট করে নাই যে আমার অটো সেন্সরের কারণে বাইকটা ভাইব্রেশনটা হইতে পারে। এখন দেখেন এই বাইকটাকে যদি আমি না বুঝতাম আমি আপনাদেরকে কি বলতাম, চাইনিজ বাইক, ইঞ্জিন ভাইব্রেট করতেছে, কোয়ালিটির প্রবলেম আছে, ডান, একটা ব্যাড রেপুটেশন পোস্ট দিয়ে হচ্ছে কাজ ছেড়ে দিতাম। বাট এখানে তো এই জিনিসটা হচ্ছিল না। মোটরসাইকেলটা অলরেডি আমাকে ইনফরমেশন দিচ্ছিল যে তার মধ্যে কি সমস্যাটা আছে। আমার কাজটা হচ্ছে জাস্ট সেটাকে ইন্টারপ্রেট করা। And this I think is why 300 SR is misunderstood by so many riders. এখানে একটা বড় পিস্টনই হচ্ছে কম্প্রোমাইজড কিছু সিচুয়েশন নিয়ে সব হার্ডওয়ার্কগুলো আছে তাকে করতে হচ্ছে।
যেমন যখন আমি বুঝি যে আমার বাইকটার মধ্যে বাজি ফিল পড়ছে, আমি জানি যে কখন সে স্টল করতে পারে, ইঞ্জিনের আরপিএম এর ক্যারেক্টারিস্টিক্সে সেটা বলে দেয়, আমি থ্রটলটা সামান্য একটু ব্লিপ করে দিই, তো যে কারণে স্টলিং প্রবলেমটা আমাকে তেমন কোনো প্যারা দেয় না বললেই চলে। একটা সিঙ্গেল সিলিন্ডার বাইক ইজ সাপোজ টু বি বিগিনার ফ্রেন্ডলি, বাট এই বাইকটা এতক্ষণ পর্যন্ত যে কাহিনী শুনলেন, এটা শুনে একটা কন্ট্রাডিকশন পাচ্ছেন না? অন্যান্য যে কোনো দেশে এই বাইকটা ডেফিনেটলি বিগিনার ফ্রেন্ডলি, কিন্তু আমাদের দেশে এসে আপনি যদি এক্সপিরিয়েন্স রাইডার হন তাহলে হচ্ছে আপনার ওনারশিপ এক্সপিরিয়েন্সটা তেমন একটা প্রবলেম হবে না, কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি নুবিশ হন বা বাইক তেমন একটা বোঝেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেক প্যারা দিবে এই বাইকটা। নট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই বাইকটা আনকন্ট্রোলেবলি পাওয়ারফুল, বাট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই বাইকের যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার সাথে আপনার ইন্টিমেটলি ফ্যামিলিয়ার থাকতে হবে। বাট অনেস্টলি যদি বলি, হাই পারফরমেন্স যতগুলো ইঞ্জিনওয়ালা বাইক আমাদের দেশে আছে কিংবা সামনের দিকে আসবে, সবগুলোর সাথেই একদম লিখে রাখেন সেম ঘটনাটাই ঘটবে। এটা একটা বাইকও এমন হবে না যে জাস্ট ফিল ফিউল, স্টার্ট, রাইড অ্যান্ড দেন ফরগেট। আপনাকে বাইকের সাথে অনেক বেশি ইনভলভ থাকতে হবে। আর অনেকে আমাকে কনস্ট্যান্টলি হচ্ছে জিজ্ঞেস করেন যে ভাই এই বাইকটার মাইলেজ কত। এখন আপনি যদি খরচাপাতি হচ্ছে ক্যালকুলেট করার জন্য এই কোয়েশ্চেনটা করেন, দেন ডেফিনেটলি ভ্যালিড একটা কোয়েশ্চেন। কিন্তু যদি আপনি এটার উপরে বেস করে বাইক পারচেসের ডিসিশন নেন, ভাই লিটারালি বোকার মতো একটা কোয়েশ্চেন করে বসতেছেন। নাও লেটস মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ইঞ্জিন অ্যান্ড রেস্ট অফ দ্য বাইক, কারণ ওখানে গিয়ে হচ্ছে 300 SRটা নিজের জন্য একটা স্ট্রং কেস বানানো শুরু করে। ফার্স্টলি ট্রান্সমিশন ওয়ার্ল্ড ক্লাস, 8500 কিলোমিটার পরেও এটা এখনও ওয়ার্ল্ড ক্লাস। এই ট্রান্সমিশনটা যদি প্রপারলি এক্সপিরিয়েন্স করতে চান, বাংলাদেশে অ্যাভেলেবল সবচেয়ে ভালো যে ইঞ্জিন অয়েলগুলো আছে এগুলাই শুধুমাত্র এই বাইকে দিবেন। বাজেট টাইপসের যে তেলগুলো আছে ওইটা যদি এটার মধ্যে দেন, বেসিক্যালি আপনি এই বাইকের ওয়ান অফ দ্য মোস্ট নাইসেস্ট পার্ট ফাও হচ্ছে এক্সপিরিয়েন্স করা থেকে নিজেকে হচ্ছে সরাই রাখতেছেন। আর এটা গিয়ারিংগুলো হচ্ছে শর্ট, সো আপনি যদি বাইকের যে পাওয়ার ব্যান্ড আছে এর মধ্যে যদি থাকতে চান, আপনার কনস্ট্যান্টলি হচ্ছে শিফট করতে হবে। বাট অনেস্টলি একটা স্মল ডিসপ্লেসমেন্ট পারফরমেন্স বাইক হিসেবে আমি নেসেসারিলি হচ্ছে এটাকে বাজে হিসেবে ধরে নিতেছি না। ইট কিপস ইউ ইনভলভড, হুইচ অ্যাগেইন এই বাইকের বেসিক্যালি থিমটাই হচ্ছে এটা। নাও দ্য চ্যাসি, আমার ভার্ডিক্ট এই চ্যাসির উপরে স্টিল দ্য সেম। এটা একটা ওয়ার্ল্ড ক্লাস চ্যাসি। লো স্পিড বলেন, হাই স্পিড বলেন, হাইওয়ে বলেন, সিটি বলেন, প্রত্যেকটা জায়গাতে মোটরসাইকেলটা পুরো প্ল্যান্টেড অবস্থা থাকে। খুবই ইজি এই বাইকটাকে ম্যানুভার করা। ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত ভালো যে এই বাইকটাকে কোনোবারই আমার মনে হয় নাই যে 155 কিলোগ্রামের একটা মেশিন। এই বাইকের চ্যাসিটা বেসিক্যালি আমার একটা পার্সোনাল বেঞ্চমার্কে পরিণত হয়েছে। বাংলাদেশে যতগুলো মোটরসাইকেল অ্যাভেলেবল আছে, সেটা লোয়ার সিসি বলেন, হায়ার সিসি বলেন, প্রত্যেকটারে আমি হচ্ছে এটার এগেনস্ট হচ্ছে কম্পেয়ার করি। দ্যাট সাইজ আ লট, রাইট? কিন্তু এখানে একটা সমস্যাটা হচ্ছে, এমন একটা চ্যাসির সাথে তার একটা প্লাস কমফোর্টেবল হচ্ছে সাসপেনশন সেটআপ, সেটা ফ্রন্টে বলেন বা ব্যাকে বলেন, দুইটা সাসপেনশন সেটআপই হচ্ছে কমফোর্টেবল টাইপসের, সফট। এগুলো খুবই হাই কোয়ালিটি, আমি অ্যাগ্রি করতেছি, বাট নানদালেস এগুলো সফট। যে কারণে হচ্ছে একটা প্রবলেমে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে আপনি যখন বাইকটাকে পুশ করতেছেন, এই জিনিসটা হচ্ছে আপনার মাথার মধ্যে সবসময় রাখতে হচ্ছে যে আমার সাসপেনশনগুলো একটা পর্যায়ে গিয়ে হচ্ছে আর সাপোর্ট দিবে না। আর এই বাইকের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট থিং আমার, সেটা হচ্ছে এটা রাইডিং পজিশন। এটার মেইন যে সিটটা আছে এটা খুবই হাই কোয়ালিটির, প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট সিট দ্যাট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইন মাই এন্টায়ার লাইফ। আর প্রচুর পরিমাণ স্পেস আছে, যে আপনি হচ্ছে চাইলে একটা অ্যাগ্রেসিভ পজিশনেও যাইতে পারবেন, আবার কমফোর্টেবল একটা পজিশনে হচ্ছে যাইতে পারবেন। আর আমার সামনে আফটার মার্কেট ভাইজারগুলোর কারণে লং রাইডটা এই বাইকটাতে আরও বেশি কমফোর্টেবল হয়ে গেছে। অ্যান্ড দেন ব্রেকস সুপারব, লিভারগুলো হচ্ছে একটু মাসি, কিন্তু প্রপারলি যদি স্কুইজ করেন এটার স্টপিং পাওয়ারটা খুবই এক্সেলেন্ট। এই বাইকটা আমার অরিজিনাল রিভিউর পরে আমি K333 আর হচ্ছে সাইক্লোন RC250 ওগুলোর মধ্যে হচ্ছে আরও বেটার ব্রেক হচ্ছে এক্সপিরিয়েন্স করছি। বাট 300 SRকে যদি কথা বলেন, এটা স্টিল বাংলাদেশে আমার এক্সপিরিয়েন্স করা টপ 3 এর মধ্যে হচ্ছে একটা থাকবে এটার ব্রেকগুলো। টায়ারের কথায় আসি, আমার দুইটা টায়ারই এখনও CST-র। ড্রাই গ্রিপটা খুবই এক্সেলেন্ট, কিন্তু ওয়েট গ্রিপে একটু সাবধান থাকতে হয়। আর 6300 কিলোমিটার সময় আমি একটা ওয়ারেন্টি নিতেছি আমার ফ্রন্ট টায়ারে, কারণ এটা যে একটু ডিল্যামিনেশন ইস্যু হয়েছিল, যেখানে একটু ওয়ার্পিং হয়ে গেছিল। রিমেম্বার মাই অরিজিনাল কোয়েশ্চেন, এই বাইকটাকে আমি হচ্ছে পাবলিকলি ডিফেন্ড করছিলাম। এই তো তারপরে 2800 কিলোমিটার চালানো শেষ। এখন CF মোটর যদি এমন কিছু একটা বানাইতো যেটা জাস্ট লুকস প্রিমিয়াম, একটা ইলিউশন আর কি বেসিক্যালি, তাহলে যেটা হয়তো এই 2800 কিলোমিটার পরে একটা এনথুজিয়াস্টের ওনারশিপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়ার পরে এই যে ইলিউশনটা, এটা কমপ্লিটলি হচ্ছে ভেঙে যেত। বাইকটার অবস্থাটা দেখেন, ময়লাগুলা না। আপনাদের জন্য বাইকটা টেস্ট করতে গিয়ে আজকে সকালে 150-এ যখন যাচ্ছিলাম, বেসিক্যালি বৃষ্টি আসছিল আর পুরো বাইক হচ্ছে একদম কাদায় মাখামাখি হয়ে গেছে। রাদার আমি যে স্ক্র্যাচগুলোর দিকে পয়েন্ট আউট করে দিচ্ছি, আমি যে স্টিকার করছিলাম, এই যে স্টিকারের যে ড্যামেজগুলো, এগুলো দিকে দেখেন। আই কিড ইউ নট,
প্রত্যেকটা ড্যামেজ টেসলাওয়ালাদের কন্ট্রিবিউশন। আদারওয়াইজ এই গত 1.5 বছরের ওনারশিপ এক্সপিরিয়েন্সে আমি বাইকটা মাল্টিপল টাইমস ফেলে দিছি, অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু বডি প্যানেলগুলো দেখে দেখেন একটা সিঙ্গেল ক্র্যাক নাই। স্পিড বাম্পগুলোতে গিয়ে আমি রেগুলারলি আমার যে আন্ডারবেলিটা আছে এটা হচ্ছে ঘষা খায়, কোনো ড্যামেজ হয়নি। আর প্রত্যেকটা বার ওয়াশে পরে আমার বাইক লিটারালি নতুনের মতো চকচক করে, অথচ আমি কোনো শাইনার বা কোনো কোটার কিছু ইউজ করি না, জাস্ট নর্মাল ওয়াশে যা হয় তাই। তবে একটা জিনিস হচ্ছে দেখেন, সেটা হচ্ছে এই ওখানে জায়গাটাতে দেখতেছেন না, ওখানে হচ্ছে বেসিক্যালি আমরা আপনারা আমার যারা NX200 যারা রিভিউটা দেখছেন আপনারা জানেন কিছু ফুটেজ হচ্ছে বেসিক্যালি ওখান থেকে আসছে। সো ওখানে গিয়ে ফিল্মিং করতেছিলাম, আমার বাইকটা হচ্ছে পার্ক করা ছিল এক্স্যাক্টলি এই জায়গাতে। সো সামওয়ান ফ্রম আউটসাইড দ্য ঢাকা ইউনিভার্সিটির ছেলে না, সে এসে হি হ্যাড দিস ফ্যান্টাস্টিক আইডিয়া যে আরেকজনের মোটরসাইকেল হ্যান্ডেল করা ওয়াজ এ গুড আইডিয়া। তো কিছু করছে, করার সময় হচ্ছে বাইকটাকে ফেলে দিছে বেসিক্যালি এটার উপরে। তো ফেলে দেওয়ার পরও আমার কাছে অবাক লাগতেছে এই জিনিসটা, সেটা হচ্ছে মোটরসাইকেলে জাস্ট 2টা স্ক্র্যাচ পড়ছে বডি ওয়ার্কটাতে, এখানে একটা আর এখানে একটা। বাদ বাকি যে আমার পুরো জিনিসটা যেভাবে পড়ছিল, আই থট যে এখানে মনে হয় একটু স্ক্র্যাচ পড়ছিল, রাইট, এখানেই সামান্য একটু হচ্ছে যাচ্ছে বারেনটাতে সামান্য একটু হচ্ছে স্ক্র্যাচ পড়ছে, আদারওয়াইজ পুরো মোটরসাইকেলটা ইট হেল্ড আপ ফ্যান্টাস্টিকলি। সো আমার ওনারশিপ এক্সপিরিয়েন্সে বাইকের বিল কোয়ালিটিতে কোথাও হচ্ছে কম্প্রোমাইজ আমি পাইনি। ইভেন ইঞ্জিনের এই যে ইন্টারনাল বেয়ারিংটা দেখেন, এটা হচ্ছে জাপানিজ জায়ান্ট এনটিএনের কাছ থেকে আনছে। কস্ট কম রাখার জন্য তাদের নিজেদের হোম কান্ট্রি থেকে ওটা সোর্স করেনি, ডিরেক্ট লেগেছে জাপানিজ এনটিএনের কাছে। তাও যেমন তেমন বেয়ারিং তার ইউজ করে। বাম পাশে দেখেন লেখা আছে টিএমবি মানে হচ্ছে থার্মাল মেকানিক্যাল বল বেয়ারিং। এনটিএনের এই বেয়ারিংগুলো হচ্ছে একদম টপ টিয়ার লং লাইফ কম্পোনেন্ট হিসেবে বানানো হয়। বেসিক্যালি ইনভলভ ছিলাম বলে আমার বাইকটাতে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ মেজর কিছুই হয়নি। সার্ভিস হিস্ট্রিটা আপনারা নিজেরাই দেখেন, একটু রুডিমেন্টারি ওয়েতে ট্র্যাক করা, বাট নানদারলেস ইউজফুল একটা ইনফরমেশন। তাহলে এই বাইকটাকে ভিড়ে যে কনসেপ্টগুলো মানুষের মনে গ্রো করছে এগুলোকে কমপ্লিটলি রং। আমি এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি ওভার সিম্পলিফাই করতে চাচ্ছি না, কারণ সিএফ মোটো গুড হেটার্স রং এই স্টেটমেন্টটা ইজ জাস্ট অ্যাজ স্টুপিড অ্যাজ সেইং চাইনিজ বাইক ব্যাড। সো কেউ যখন জিজ্ঞেস করে যে ভাই ট্রেনের অ্যান্সারটা রিলায়েবল কিনা, আমার অ্যান্সারটা সিম্পলি ইয়েস অর নো থাকে না, আমার রাদার জিজ্ঞেস করতে হয় যে মোটরসাইকেলের সাথে আপনি কতটুকু ইনভলভ থাকতে পারবেন। রিমেম্বার হাউ দিস স্টার্টেড। আমি আমার ফার্স্ট সিএফ মোটো যে ভিডিওটা, ওইটা এই জন্য বানিয়ে নেই যে আমার স্বপ্ন ছিল আমার ইউটিউবার হব। ইউটিউবার হওয়ার আইডিয়াটাই আমার কাছে ফালতু লাগতো, বাট আলটিমেটলি আমার ইউটিউবিংয়ের যে শখটা এই বাইকটা কোনো না কোনোভাবে স্টার্ট করে দিয়েছে। তো এই কারণে আমি বাইকটার প্রতি কিছুটা বায়াসড হচ্ছে আপনাদের কাছে মনে হইতে পারে। দ্যাটস ওয়াই আজকের আগে এই বাইকটার কোনো ওনারশিপ রিভিউ আমি হচ্ছে আজ পর্যন্ত আমার চ্যানেলে দিইনি। বাট ঠিক কিছুদিন আগে আমার মাথায় হঠাৎ করে আসলো, হোয়াট দ্য হেল, লাইফে আজ পর্যন্ত কে কী চিন্তা করলো সেটা হচ্ছে থোড়াই কেয়ার না করে আমি আমার লাইফ লিড করছি, আজকে সেখানে আমি হঠাৎ করে কেয়ার করা শুরু করলাম। সো টু হেল উইথ ইট, মানুষ যদি বায়াস মনে করে করলো, আমি দিব কারণ আমার ইচ্ছা হয়েছে। সো আমার অরিজিনাল যে রিভিউটা ছিল ওখানে যা যা বলছি, ডু আই স্টিল বিলিভ হোয়াট আই সেড? ডেফিনেটলি ইয়েস। আমার এটার ওনারশিপ এক্সপিরিয়েন্সটা আগে যে ইন্ডিয়ান মেড জাপানিজ বাইকগুলো হচ্ছে যেগুলো আমি ওন করতাম এগুলো থেকে ফার গ্রেটার। হ্যাঁ, ডেফিনেটলি কস্ট বেশি যাইতেছে, বাট দ্যাটস এক্সপেক্টেড। আর যে ইস্যুগুলো অনেক 300 SR ইউজাররা ফেস করে, আমার জন্য এগুলো ইদার নন এক্সিস্টেন্ট অথবা খুবই কম প্যারা দেয়। কেন? কারণ আমার বাইকটা আমি নিজে মেনটেন করি। দিস ইজ দ্য বিগেস্ট গ্যাপ দ্যাট আই হ্যাভ আইডেন্টিফাইড। সিএফ মোটর বর্তমান যে পার্টস সাপ্লাইটা এটা খুবই ভালো, কিন্তু দ্য সেম ক্যানট বি সাইড অ্যাবাউট দেয়ার সার্ভিস। সিএফ ডেফিনেটলি আমার এই ভিডিওটা দেখবে। লাখ লাখ রাইডারের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ রইল, সেটা হচ্ছে হ্যাঁ জানি আমরা এই যে সার্ভিসের যে বাজে এক্সপিরিয়েন্সটা এটা পুরোপুরিভাবে আপনাদের দোষ না, কিন্তু এটা অ্যাড্রেস করার জন্য কি কি করা লাগে এটা প্রিটি শিওর আপনারা ভালো করেই জানেন। তো সেগুলো একটু করেন, কিছু টাকা পয়সা যাবে, খরচ করেন। বাংলাদেশি রাইডারদের অনেক দিনের অনেকগুলো হতাশা আপনারা ডিরেক্টলি অ্যাড্রেস করছেন, এটার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু ফুল পজিটিভ এক্সপিরিয়েন্সটার জন্য আপনাদের জাস্ট এই সামান্য একটা জায়গায় সার্ভিসের জায়গাটাই হচ্ছে জাস্ট ঠিক করতে হবে। সমস্যাটা সলভ করা কিছুটা চ্যালেঞ্জিং হবে, বাট অ্যাট দিস পয়েন্ট কেউ যদি পারে সেটা হচ্ছে আপনারা। কথাটা এভাবে কেন বললাম? কারণ এখানে ক্যাপাবিলিটি কোনো কোয়েশ্চেন আসতেছে না, আসতেছে হচ্ছে সদিচ্ছার। আপনারা যারা 300 SR কিনতে চান, আপনাদের কাছে আমার এই বাইকটা আজ থেকে 1.5 বছর আগে যেভাবে এক্সপ্লেন করছিলাম তার থেকে বেটার এক্সপ্লেন আমি এখন করতে পারবো। 300 SR কোনো পারফেক্ট মোটরসাইকেল না। বাইকের সাথে ইন্টিমেটলি ইনভলভ থাকার ইচ্ছা যদি না থাকে, এই বাইকটা আমি ডেফিনেটলি আপনাদের কাছে রেকমেন্ড করবো না, কারণ এটা কিনে আসলে অনেক প্যারা খাবেন।
কিন্তু এই বাইকটাকে বোঝার যদি আপনার সেই উইলিংনেসটা থাকে, এটা ল্যাঙ্গুয়েজটা শেখার যদি উইলিংনেসটা থাকে, তাহলে এই বাইকটাকে ঘিরে যত রকম আলোচনা সমালোচনা আছে এগুলোর ভিড়ে দেখবেন এটা সিরিয়াসলি কেপেবল একটা মেশিন। বাট অলসো নো দ্য ফ্যাক্ট, আপনি যদি মাল্টি সিলিন্ডারের কোনো বাইক চালায় থাকেন, আপনি যদি 300 SR সুইচ করেন, ওই বাইকটাকে আপনি অনেক মিস করবেন। মেবি আপনি চিন্তা করতে থাকবেন, বাইকটা তো অনেক ইজি টু রাইড, একে আমার জয় করা শেষ। ট্রাস্ট মি, ইউ হ্যাভেন্ট। আপনার স্কিলসের যেটা সাজেস্ট করতেছে তার থেকে 300 SR অনেক অনেক বেশি কেপেবল। ডোন্ট বি লেজি, কিপ লার্নিং অ্যান্ড বি রেসপেক্টফুল অফ দ্য বাইক। একবার একটা কথা শুনছিলাম আমি, when you start getting comfortable with your bike, that's when it's gonna kill you. এই কথাটা আমি প্রতিদিন মাথায় রেখে আমার বাইকটা স্টার্ট দিই। Press the backs of our hands together. It's still wet, so the ink should transfer. Meet me at the side door. We'll sneak on through the main floor. All night, let's take a shot. Keep moving and we won't get caught. Take the long way home. Tonight we're free to roam. Everything's gonna be alright. Just let go, enjoy the ride. To the top of the world tonight. We're never coming down. Never coming down. No, we're never coming down. Never coming down. আজ থেকে 1.5 বছর আগে আমি এই বাইকটা কিনছিলাম টু প্রুভ যে আই বিলিভ হোয়াট আই এম সেইং। 8,500 কিলোমিটার পরে আই ডোন্ট থিঙ্ক যে আমার এটা প্রুফ করতে হবে, মোটরসাইকেল নিজে সেটা করতেছে। বাট 8,500 কিলোমিটার তো জাস্ট একটা সিঙ্গেল চ্যাপ্টার। দেখি এর পরের চ্যাপ্টারগুলোতে এই বাইকটার কী বলার আছে।